হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো অষ্টম শ্রেণী গণিত। এই বইটা খুলো এবং চলে এসো অধ্যায় 11 নম্বর অধ্যায় শতকরা। এই শতকরা চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক করাচ্ছি। এর আগে তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস দেওয়া হয়ে গেছে। চলো, শতকরা যে আমাদের আছে পেজ নাম্বার 111 পেজে তোমরা আসবা। কোষে দেখি 11। দেখো, এখানে পার্ট 1 ক্লাসে দেওয়া হয়েছে 1 থেকে 7 অবধি, এবং পার্ট 2 ক্লাস দেওয়া হয়ে গেছে 8 থেকে 15 অবধি। আমরা পার্ট 2 ক্লাসে দিয়েছি। আজকে আমাদের পার্ট 3 ক্লাস। পার্ট 3 ক্লাসে আমরা দেখাবো 16 থেকে 20 পর্যন্ত। ঠিক আছে, তো চলো পার্ট 2 ক্লাসে দেখো আমাদের যে প্রথম প্রশ্নটা আছে আমরা দেখে নেব। 16 নম্বর প্রশ্নটা কি বলছে। 16 নম্বর প্রশ্নটা আমরা পড়ে নেব। প্রথমে 16 নম্বর দেখো, এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী, এই যে 1 নম্বরে বলেছে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে, 2 নম্বরে বলেছে শুধু বাংলায় A+ পেয়েছে, 3 নম্বরে শুধু অঙ্কে A+ পেয়েছে, আর 4 নম্বরে উভয় বিষয়ে A+ পায়নি। ঠিক আছে, কতজন করে। টোটাল পরীক্ষার্থীর সংখ্যা 120 জন বলে দিয়েছে। আচ্ছা, তাহলে 16 প্রথমে যদি আমরা 1 নম্বরটা দেখাই, উভয় বিষয়ে A+ পেয়েছে এরকম কতজন, 120 জনের মধ্যে কতজন। দেখো, উভয় বিষয়ে যে A+ পেয়েছে সেটা 65% বলে দিয়েছে। ঠিক আছে, এখানে দেওয়া আছে। হ্যাঁ, উভয় বিষয়ে A+ পেয়েছে 65%। এখানে আমি লিখে দেবো যে উভয় বিষয়ে A+, যে A+ পেয়েছে কত পার্সেন্ট, 65% বলে দিয়েছে। টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা আছে 120 জন। তাহলে আমরা বলতে পারবো পার্টিকুলার, মানে 120 জনের মধ্যে উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন। তা আমরা এখানে লিখব 120 জন পরীক্ষার্থীর, যে পরীক্ষার্থী আছে আমাদের, পরীক্ষার্থীর মধ্যে উভয় বিষয়ে A+ পেয়েছেন। দেখো, টোটাল 120 জন আছে না, তাহলে 120 জনের 65%, তাই তো। তাহলে শতকরা যেভাবে আমরা ভাঙাই, 120 গুণিত 65/100, এতজন। দেখো, এটা সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। প্রথমে 1 নম্বরটা, সেখানে একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটাকাটি করি, 5 দিয়ে 10, আর এখানেও 5 দিয়ে করবো, 5 একে 5, 5 3 15। আচ্ছা, 2 আর এদিকে 12 যদি কাটাকাটি করি, 2 6 12, তাহলে আমাদের 13 আর 6 রইল, 13 6 78, 13 6 78। দেখো, তাহলে 120 জন পরীক্ষার্থীর মধ্যে উভয় বিষয়ে A+ পেয়েছেন 78 জন। দেখো, আমাদের একটা অ্যান্সার হয়ে গেল না। তো 16 1 নম্বর হয়ে গেছে। এবার আমরা চলে আসবো 16 2 নম্বরে। 16 2 নম্বর কী বলেছে, বলছে শুধু বাংলায় A+ পেয়েছে কতজন। আচ্ছা, দেখো, শুধু বাংলায়, এখানে আমাদের বলেছে যে 85% বাংলায় পেয়েছে। ঠিক আছে, A+ পেয়েছে। তা শুধু বাংলায় A+ পেয়েছে কতজন। দেখো, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমি একটা চিত্র তৈরি করছি তোমাদের জন্য। দেখো, ছবিটা এইভাবে করে আমি আঁকলাম একটা বৃত্ত, আর একটা বৃত্ত আমি আঁকার চেষ্টা করি। দেখো, এটাকে বাংলার অঙ্ক আমি দেখালাম প্রথমে। তো বাংলায় পেয়েছে, দেখো বলে দিয়েছে 85% বাংলায় A+ পেয়েছে। আর এটা অঙ্ক দেখাবো এই বৃত্তটাকে। ঠিক আছে, তাহলে অঙ্কে পেয়েছে A%, দেখো A+ পেয়েছে অঙ্কে 70%, বাংলায় পেয়েছে 85% A+, অঙ্কে পেয়েছে 70%। তাহলে ওইটা অঙ্ক দেখাবো এই বৃত্তটাকে। অঙ্কে পেয়েছে 70%, এটা 70%। ঠিক আছে, আর উভয় বিষয়, দেখো উভয় বিষয় যে বলেছে 65%, তাহলে উভয় বিষয় লক্ষ্য করো, এটা যদি অঙ্ক হয়, ঠিক আছে, মানে এটা আমাদের এটা বাংলা, এটা আমরা বি দিলাম, এটা হচ্ছে আমাদের বেঙ্গলি, এটা হচ্ছে ম্যাথ দিলাম, এটা হচ্ছে ম্যাথ M দিয়ে। তাহলে উভয় বিষয়ে এখানে 65% বলে দিয়েছে
এ প্লাস পেয়েছে। এই যে 65% দেখো এই যে আছে জায়গাটা, এই অংশটা কিন্তু আমাদের বাংলাও আছে আর অঙ্ক আছে। তো বাংলা অঙ্ক মিলে হচ্ছে উভয় বিষয়, তাহলে 65% উভয় বিষয়। তো এখন যেটা আমি বের করতে চাই যে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন। তাহলে এই যে উভয় বিষয় যেটা রয়ে আছে 65%, তাহলে শুধু এই যে বাংলায় পেয়েছে 85% এ প্লাস, তো এখান থেকে যদি আমি উভয় বিষয়টা বাদ দিয়ে দিই তাহলে আমরা বলতে পারবো শুধু বাংলায় কতজন এ প্লাস পেয়েছে, কত পার্সেন্ট। তাহলে সেটাই আমরা বের করার চেষ্টা করব। এখানে আমরা লিখব শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। আমরা প্রথমে বের করে নিই শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। দেখো শুধু বাংলায় এ প্লাস কত পাবে, এই যে আমাদের দেখো 85 থেকে আমরা 65 বিয়োগ করে দেব, আর শতকরা চিহ্নটা বাইরে দিয়ে দিলাম। তাহলে যে বিয়োগ করো 5 5 শূন্য, আর 6 কত হলো 8, 2 দিলে দেখো 20%। তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 20%, মানে এই যে উভয় বিষয়ে যে এ প্লাসটা আছে সেটা বিয়োগ করে দিতে হবে, তখনই বুঝতে পারবা যে কতজন শুধুমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে, 20%। এবার টোটাল পরীক্ষার্থীর সংখ্যা আমরা দেখেছি যে 120 জন আছে। তাহলে 120 জন পরীক্ষার্থীর মধ্যে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন, সেটা আমরা বের করে নেব। তাহলে এখানে আমরা একইভাবে বের করব যে 120 জন পরীক্ষার্থীর মধ্যে তো এই যে আমাদের বলেছে এখানে দেখো শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, মধ্যে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন, 120 জনের 20% হবে, এই যে 20%। তো চলো আমরা এখানে সরল করে নেব, সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে 2 নাম্বারটা। তাহলে 120 গুণিত 20% বলতে 20/100, এখানে শূন্য একটা শূন্য, এই শূন্য কেটে দাও। আচ্ছা এই জনটা কিন্তু এখানে চলে আসবে, তাহলে 12 দিয়ে কত হয়ে যাবে, 24 জন। দেখো তো আমাদের কিন্তু 2 নাম্বারটা হয়ে গেছে। এবার আমরা 3 নাম্বারে চলে আসবো। দেখো 3 নাম্বারে যদি দেখি প্রশ্নটা, 3 নাম্বারে বলেছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন। তাহলে আমরা দেখো একইভাবে যেভাবে বাংলায় বের করলাম শুধু বাংলায় এ প্লাস কতজন পেয়েছে, যে বিয়োগটা দেখালাম, একইভাবে শুধু অঙ্কে এ প্লাস কত পেয়েছে। তাহলে দেখো অঙ্কে এ প্লাস পেয়েছিল 70%, সেখান থেকে উভয় বিষয়টা বাদ দিয়ে দাও, যেহেতু এখানে ঢুকে আছে দেখো যে ম্যাথের মধ্যে, অঙ্কের মধ্যে। তা আমরা লিখবো শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। এই যে দেখো 70 থেকে আমরা উভয় বিষয়টা বাদ দিয়ে দেবো, এত পার্সেন্ট। তো এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবো 5%, তাই না। তাহলে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 5%। তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা ছিল আমাদের 120 জন। তাহলে একইভাবে 120 জন পরীক্ষার্থীর মধ্যে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। দেখো অ্যান্সারটা বেরিয়ে আসবে 120 জনের দেখো 5% হবে, 5%। তাহলে এখানে আমরা সরলটা করে নেব, 120 × 5/100, এতজন। শূন্য একটা শূন্য কেটে দাও, 5 2 10, আর 2 12, 2 6 12। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা দাঁড়াবে 6 জন। দেখো তাহলে লক্ষ্য করো এখানে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন, 6 জন। এটাও আমাদের একটা অ্যান্সার। দেখো এগুলো কিন্তু আমাদের অ্যান্সার বের হচ্ছে প্রত্যেকটা একটা। হ্যাঁ এখানে যে 24 জন বের করলাম, হ্যাঁ শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 24 জন, এটা আমাদের একটা অ্যান্সার। আর এই যে আমরা দেখালাম যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছেন কতজন, সেটা 78 জন। এই 3টা অ্যান্সার বেরিয়ে গেছে, 3টা অঙ্ক। এবার আমাদের যে 4 নম্বর যে অঙ্কটা আছে,
এই যে যেটা বলেছি দেখো 1 নম্বরটাও হয়ে গেছে, এই যে 16 1 নম্বরটা, 2 নম্বরটা করে দিলাম, 3 নম্বরটা করে দিলাম। এবার আমরা করাবো 4 নম্বরটা। উভয় বিষয় a প্লাস পাইনি। দেখো 4 নম্বরে কিন্তু খুবই ভালো। চলো এটা আমরা বুঝবো যে উভয় বিষয় a প্লাস পাইনি। তো আমরা আগে বের করব যে উভয় বিষয় a প্লাস পাইনি কত পার্সেন্ট, শতকরায় কত পার্সেন্ট, সেটা আগে বের করি আমরা। তাহলে এখানে প্রথমে দেখো এই যে 4 নম্বরটা যদি আমরা দেখাই, তো আমরা লিখব উভয় বিষয়ে এ প্লাস পাইনি। দেখো এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে ভালো করে। উভয় বিষয়ে এ প্লাস পাইনি। দেখো মোট হচ্ছে আমাদের কত, মোট হচ্ছে টোটাল হচ্ছে 100%, তাই না? এই যে 100%, তাহলে 100% মানে 100 থেকে আমাদের বিয়োগ দেখাতে হবে। 100 থেকে বিয়োগ কত দেখাবো? দেখো আমরা এখানে দেখেছিলাম যে, দেখো এখানে লক্ষ্য করো যে উভয় বিষয়ে, এই যে উভয় বিষয়ে আমাদের এ প্লাস কতজন পেয়েছিল? উভয় বিষয়ে এ প্লাস পেয়েছিল 65 জন। তাহলে এই 100% থেকে এই যে উভয় বিষয় এ প্লাস পেয়েছে সেটা বাদ দাও, 65 জন বাদ দাও। এবার শুধু দেখো শুধু বাংলায় এ প্লাস পেয়েছিল 20 জন, তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 20 জন, এটাকেও বাদ দিব। যোগ আর শুধু অঙ্কে এ প্লাস পেয়েছিল, দেখো এই যে আমাদের যেমন শুধু বাংলায় 20% পেয়েছিল, তাহলে 20টা বাদ দিয়েছি। আর শুধু বাংলায় এ প্লাস পাই, দেখো এই যে আমাদের কত, শুধু অঙ্কে এ প্লাস পাই 5%, তাহলে এখানে আমরা 5টাও বাদ দিয়ে দেবো। আমরা বের করতে চাইছি উভয় বিষয় এ প্লাস পাইনি, মানে 100 থেকে যেগুলো পেয়েছিল, দেখো এ প্লাস যেগুলোতে পেয়েছে সেগুলো বাদ দিলেই তো আমরা পেয়ে যাব যে উভয় বিষয় এ প্লাস পাইনি কতজন, টোটালে 100 জনের মধ্যে থেকে, তাই না? শতকরা মোট 100 জন ধরে নেব 100%। তাহলে এই যে আমাদের দেখো নিয়মটা, তাহলে 100% থেকে উভয় বিষয় এ প্লাস পাওয়া, শুধু বাংলায় এ প্লাস পাওয়া, শুধু অঙ্কে এ প্লাস পাওয়া, এদের যোগফলটা বাদ দিলেই আমরা পেয়ে যাব উভয় বিষয় এ প্লাস পাইনি। ঠিক আছে? তা চলো সরলটা আমরা করে নিই। তাহলে এখানে আমাদের 100, এতে যদি যোগ করো, দেখো এখানে যোগ করে কত পাবা, 5 5 10 0, ঠিক আছে? 5 5 10 0। এবার 2 নম্বরে দেখো এই যে এদিকে 6 আর 2 8, আর হাতের 1 9, এই যে 90, তাহলে আমাদের 90 বিয়োগ হবে। আর 100 থেকে 90 বিয়োগ করে আমরা 10 পেয়ে যাবো, 10%। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পাইনি কিন্তু 10%, দেখো পেয়ে গেছি আমরা শতকরায়। তাহলে এখন আমরা এখানে বের করব টোটাল আমাদের কতজন ছিল পরীক্ষার্থীর সংখ্যা। টোটাল পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 120 জন। তাহলে 120 জন পরীক্ষার্থীর মধ্যে যে উভয় বিষয় এ প্লাস পাইনি কতজন, সেটা এবার বের করব। তাহলে অতএব 120 জন পরীক্ষার্থীর মধ্যে 120 জন পরীক্ষার্থীর মধ্যে উভয় বিষয়ে এ প্লাস পাইনি সমান সমান 120 জনের 10%, যে শতকরা নিয়ম অনুসারে। তাহলে 120 গুণিত 10/100, এতজন। 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেল কত, 12 জন। দেখো, তা দেখো 4 নম্বরে যে প্রশ্নটা বলেছিল উভয় বিষয়ে এ প্লাস পাইনি কতজন, 12 জন, এটা আমাদের একটা অ্যান্সার। তাহলে কিন্তু এইভাবে তোমাদের অঙ্কটা করে নিতে হবে, যেভাবে আমি করে দেখালাম। ঠিক আছে? পরে আমরা দেখো চলে আসবো 17 নম্বর প্রশ্নে। তো 17 নম্বর প্রশ্নটা বলছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তা আমরা দেখে নেব প্রথমে বৃদ্ধি পেয়েছে, তাহলে বেতন বৃদ্ধি পায় কত। এখানে যদি আমি দেখাই, দেখো প্রথমে যে বেতন বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের এখানে 20%। তাহলে বেতনটা বৃদ্ধি পেয়েছে 20% শতকরায়, মানে 100 টাকায় বেতন বৃদ্ধি পেয়েছে 20 টাকা, মানে বেতন বৃদ্ধি পেয়ে হবে 120 টাকা। তাহলে এখানে আমরা বলতে পারবো যে 100 টাকায় বেতন বৃদ্ধি পেয়ে হয়, 100 টাকায় বেতন বৃদ্ধি পেয়ে হয় কত হবে, দেখো
100 টাকা থেকে 20 টাকা বেড়ে গেছে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের 120 টাকা, তাই তো। আচ্ছা, তাহলে আবার দেখো বেতন হ্রাস পেয়েছে, তাহলে এখানে আমি লিখব বেতন হ্রাস পায় কত, বেতন হ্রাস পায় 20%। তাহলে এখানে বলতে পারবো যে 100 টাকায় বেতন হ্রাস পায় কত, 20 টাকা। তাহলে এখানে আমি বলছি যে 100 টাকায় বেতন হ্রাস পায় এই যে 20 টাকা বলবো শতকরা থেকে 20 টাকা। তাহলে 100 টাকায় বেতন যদি হ্রাস পায় 20 টাকা, তাহলে 1 টাকায় কত আর 120 টাকায় কত, 120 টাকা বেতন বেড়ে গেছিলো, তাহলে 120 টাকায় তো হ্রাসটা পেয়ে গেছে না। তাহলে 1 টাকায় বেতন হ্রাস পায়, ঐকিক নিয়ম, তাহলে এখানে হয়ে যাবে 20/100, তাই তো। একে কম হবে, 100 টাকায় যত হ্রাস পাবে 1 টাকায় কম হ্রাস পাবে, আর 120 টাকায়, তো সে 120 টাকা বেতন যে বেড়ে গিয়েছিলো, তাহলে এই বেতন বৃদ্ধি পেয়েছিল আবার হ্রাস পেয়ে গেছে, বৃদ্ধি পাওয়ার পর হ্রাস পেয়েছিল, তাহলে এত টাকায় 120 টাকায় কতটা হ্রাস পাবে, 120 টাকায় বেতন হ্রাস পায়, সেটা বের করে নেব। তাহলে এখানে একে যদি কম হয় তাহলে 120তে বেশি হবে, 120তে বেশি, 0 0 0 0 কেটে দিলাম। তাহলে দেখো এখানে আমরা সরল করে কত পেয়ে যাব, তাহলে 12 আর 2 বেঁচেছে, 12 দিয়ে 24, ঠিক আছে, এই যে 24 টাকা। তাহলে এবার দেখো আগে আমাদের বেতনের যে বৃদ্ধি হ্রাসটা 20% ছিল, আর এখন চলে আসলো আমাদের 24। তাহলে এবার আমরা পেয়ে যাব অ্যান্সারটা যে কত পরিবর্তন হলো, তাই না। তাহলে এখন কিন্তু পরিবর্তন হচ্ছে যে 24 থেকে যদি 20 বাদ দিয়ে দিই, আগে কিন্তু 20 পরিবর্তন হতো, তাই না, মানে 20% বেড়েছিল, 20% কমেছিল, কিন্তু এখন দাঁড়াচ্ছে দেখো হ্রাস পাওয়াটা 24 টাকা হ্রাস পাওয়াটা। তাহলে আমিনা বিবির বেতন শতকরা পরিবর্তন কত হলো, 4%, তাই তো, এটা আমরা বলতে পারবো। তাহলে আমিনা বিবির, এই যে আমিনা বিবির বেতন শতকরা পরিবর্তন হলো, পরিবর্তন কত হবে দেখো, এই যে 24 থেকে এই যে 20 বাদ দিয়ে দাও, তাই তো, 24 থেকে 20 বাদ দেবো, এত শতকরা চিহ্ন আমরা দিয়ে দিলাম, তাহলে এটা 4% হবে। তাহলে আমিনা বিবির বেতন শতকরা পরিবর্তন হবে 4%, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এভাবে কিন্তু অঙ্কটা করে নিতে হবে। পরের প্রশ্ন দেখো, আমরা 17 নম্বর তো করে ফেললাম, এবার 18 নম্বর প্রশ্ন চলে আসবো। দেখো 18 নম্বরটা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল তা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো এখানে শতকরা থেকে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিতে পারবো। তো আমরা প্রথমে লিখব ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাই তো। আচ্ছা, আমরা শুধু দৈর্ঘ্য বললাম, এটা তো আয়তক্ষেত্রে আছে, দৈর্ঘ্যটাকে আমি ধরে নিলাম 100 একক ধরে নিলাম, 100 একক, এবং প্রস্থকে আমি ধরে নেব 100 একক। এই যেটা শতকরা থেকে আমি ধরে নিলাম, দৈর্ঘ্য 100 একক, প্রস্থ 100 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, শুধু আমি ক্ষেত্রফল লিখি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100 গুণিত এই যে 100, তাহলে 100 যদি গুণ করি, তাহলে ক্ষেত্রফল এখানে বর্গ একক আমি লিখে দেব। তাহলে 100 গুণ করে দেখো 1 1 1 আর 2 0 2 0, 4টা শূন্য বসিয়ে দাও, 10,000 বর্গ একক, এই যে বর্গ একক। তাহলে এখন ক্ষেত্রফলটা এভাবে আছে। এবার দৈর্ঘ্যটা 15% বৃদ্ধি পেয়েছে, তাই না, মানে তাহলে এখন দৈর্ঘ্য কত দেখো, 15% বৃদ্ধিতে দৈর্ঘ্য হয়, এই যে আমি যদি এখানে লিখে দিই 15% বৃদ্ধিতে এখন দৈর্ঘ্য হবে, আগে ছিল 100, এখন 15 বেড়ে যাবে, তো এখন হয়ে যাবে 115 একক দৈর্ঘ্যটা। আর 15% হ্রাস পেয়ে প্রস্থ কত হবে, 15% হ্রাস পেয়ে
হ্রাস পেয়ে এখন 15% হ্রাস পেয়ে এখন প্রস্থ হবে, প্রস্থ কত হবে দেখো, প্রস্থ আগে ছিল 100, 15% মানে 15 কমে গেল, তাহলে 100 থেকে 15 বিয়োগ করে তোমরা 85 পেয়ে যাবা, 85 একক। তাহলে নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত দাঁড়াবে আয়তক্ষেত্রের, ঠিক আছে? দেখো দৈর্ঘ্যটা নতুন দৈর্ঘ্য পেলাম, নতুন প্রস্থ পেলাম, তাহলে আমরা লিখবো এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল আমি লিখে দিচ্ছি শুধু। এখন ক্ষেত্রফল হবে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য পেয়েছি 115 আর প্রস্থ হচ্ছে 85। দেখো এত বর্গ একক, আচ্ছা এখন আমাদের গুণ করতে হবে 115 আর থেকে 85, এই দুটোই গুণ করে নিতে হবে। 5 5 25, 5 একে 5, হাতে 2, 5 2 7, 5 একে 5, 8 5 40 0, 8 একে 8, 8 8 আর 12 2, 8 একে 8, 8 একে 9, 5 সরি এটা আমাদের 5 হবে এই জায়গাটা, তাহলে এখানে 5 দাঁড়াবে, এটা আমাদের 7 নেমে যাবে, এটাও আমাদের 7 নেমে আছে, 9775। দেখো তাহলে আমাদের এখন যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দাঁড়ালো 9775 বর্গ একক। তো দেখো আগে যদি আমরা দেখি, আগে আমাদের ক্ষেত্রফলটা যেটা বেরিয়েছিল আয়তক্ষেত্রে 10,000 বর্গ একক, এখন কিন্তু ক্ষেত্রফলটা 9775 বর্গ একক। তাহলে আগের চেয়ে কিন্তু ক্ষেত্রফলটা কমে গেছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলটা কী হয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে লিখব যে ক্ষেত্রফল হ্রাস পায়। তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে, তাহলে আগে ছিল 10,000, এই যে 10,000 বর্গ একক, এখন হয়ে গেল 9775 বর্গ একক। তাহলে বিয়োগ করি আমরা বুঝতে পারবো কতটা হ্রাস পেয়েছে। চলো এটা বিয়োগ করে, 5 কত হলো 10, এটা 5 দিলে এটা 9 হয়ে যাবে, শূন্যটা 7 কত হলো 9, এটা 2 দিলে আবার এটা 9 হয়ে যাবে, 7 কত হলো 9, 2 দিলে আবার এটা 9 হয়ে যাবে, এবার 9 9 মিলে গেছে 0, তাহলে আমাদের 225 দাঁড়িয়ে গেল বিয়োগটা, 225 বর্গ একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যে হ্রাস পাচ্ছে দেখো 225 বর্গ একক। আমাদের এখানে প্রশ্নে কি বলেছে, শতকরা। দেখো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস, দেখো এখানে কিন্তু হ্রাস হয়ে গেছে আর বৃদ্ধি নাই, তো শতকরা কত হ্রাস পেল সেটা কিন্তু এখানে বের করব। তাহলে আমরা এখন অতএব লিখব যে শতকরা ক্ষেত্রফল হ্রাস পায়, তাই তো? শতকরা ক্ষেত্রফল বলতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা আমরা ক্ষেত্রফলই লিখছি এখানে। শতকরা ক্ষেত্রফল হ্রাস পায়। শতকরা ক্ষেত্রফল হ্রাস পাওয়ার নিয়মটা দেখো কীভাবে বের করবা। যেটা ক্ষেত্রফল হ্রাস পেলো যে 225 বর্গ একক, সেটা উপরে লিখো 225 বর্গ একক, আর নিচে দেখো ক্ষেত্রফলটা আগে ছিল 10,000 বর্গ একক, 10,000 বর্গ একক থেকেই হ্রাস পেয়ে হয়েছে আমাদের 225 বর্গ একক। তাহলে 10,000 বর্গ এককটা নিচে বসাবা, আর যেহেতু শতকরায় বের করছো 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? প্রত্যেক ক্লাসে এই নিয়মটা দেখাচ্ছি, ভালো করে মনে রাখবা। তা এইভাবে কিন্তু শতকরা কতটা হ্রাস পেলো সেটা বেরিয়ে আসবে। 2 শূন্য কেটে দাও। আমরা যদি 25 দিয়ে কাটাকাটি করি, দেখো 25 4 100 আর 25 নং 225, তাহলে আমাদের দাঁড়ালো 9/4। আচ্ছা এখানে আমি কি করব, এখানে আমি ভাগ করার চেষ্টা করব, এই যে 9কে 4 দিয়ে ভাগ, তাহলে এখানে আমি 9টা নামিয়ে দিলাম, 4 2 8, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 1 নেমে যাবে, 2 পূর্ণ 1/4। দেখো আমাদের কিন্তু চলে এসেছে শতকরা, ঠিক আছে? শতকরা কতটা ক্ষেত্রফল হ্রাস পেলো সেটা কিন্তু এই যে অ্যান্সারটা 2 পূর্ণ 1/4%, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো এইভাবে কিন্তু অঙ্কটা আমাদের করে নিতে হবে। পরে আমরা চলে আসবো 19 নম্বর প্রশ্নে। দেখো 19 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি ঘোড়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, যে দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার আর উচ্চতা 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয়, তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা আমাদের বের করতে বলেছে। আচ্ছা তার প্রথমে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটাকে বের করে নিই। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তো আমরা বের করব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঘরের 4 দেওয়াল,
ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল। ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের যে সূত্রটা, এটা মনে রাখবা, সেই সূত্রটা হবে টু ইন্টু আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো আয়তক্ষেত্রের পরিসীমাটা লিখছি। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর ইন্টু উচ্চতা। এই যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আয়তক্ষেত্রের পরিসীমা ইন্টু উচ্চতা, আয়তক্ষেত্রের পরিসীমা ইন্টু উচ্চতা। এই যে আমাদের উচ্চতা, এই হচ্ছে যে কোনো ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। চলো মানগুলো তো দেওয়াই আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আছে এখানে 15, প্রস্থ আছে 10 আর উচ্চতা আছে এখানে 5। তাহলে এত বর্গ মিটার, একটা মিটার আছে। 2, এটা আমাদের 2 আছে, 2 গুণিত 15 আর 10, সেটা যোগ করে তোমরা 25 পেয়ে যাবা। আর এখানে আমাদের 5 বর্গ মিটার। আচ্ছা 25 আর 5 আর 2 এ 10, এটা গুণ করে দিলাম। তাহলে এখানে 25 আর 10 সহজে গুণটা হয়ে যাবে, এটা 250 পেয়ে যাবে, একটা শূন্য হয়ে যাবে, এত বর্গ মিটার। তাহলে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা প্রথমে বের করে নিলাম। এখন যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এদেরকে যে 10% বৃদ্ধি করবে, তাহলে নতুন দৈর্ঘ্য পাবো। তাহলে দেখো নতুন দৈর্ঘ্য কত হবে, তাহলে আমরা লিখব নতুন দৈর্ঘ্য। দেখো নতুন দৈর্ঘ্য হবে এইভাবে যে আগে দৈর্ঘ্য কত ছিল, আগের দৈর্ঘ্যটা ছিল আমাদের 15, তাই না, 15 মিটার। তাহলে এর সঙ্গে বাড়ছে কত, দেখো 15 মিটারের দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করবে বলে দিয়েছে প্রশ্নে। প্রত্যেককে 10% বৃদ্ধি করবে। তাহলে 15 এর 10% মানে 10/100। এই যে দেখো এটাই হচ্ছে আমাদের নতুন দৈর্ঘ্য। তো এটা আমাদের হিসাবটা করে নিতে হবে। তাহলে 15 প্লাস এটা 0 0 কেটে দাও, তাহলে এখানে আমরা পেয়ে যাব এই যে 15/10 মিটার। আচ্ছা এটা যদি কাটাকাটি করে 5 দিয়ে 10 আর 5 3 15, তাহলে লসাগুটা 2, 15 দিয়ে 30, এটা আমাদের 3 চলে আসবে। তাহলে দেখো তো আমরা কত পেয়ে যাব, এটা 33/2 মিটার। তার নতুন দৈর্ঘ্য পেয়ে গেলাম। নতুন প্রস্থ আমরা বের করব। নতুন প্রস্থ একইভাবে, প্রস্থ কত ছিল, প্রস্থ ছিল আমাদের এই যে এখানে দেখো প্রস্থ 10 ছিল, যেটা প্রশ্নে বলেই দিয়েছে, প্রস্থটা ছিল আমাদের 10। আর এই যে বৃদ্ধি করবে 10%, 10-এর 10% মানে দেখো এই যে 10 মিটারে 10%, 10 ইন্টু 10/100। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে যাবে, আমাদের এখানে মিটার হবে এককটা। তাহলে এইদিকে 10 আর এইদিকে কিন্তু 1 রয়ে যাবে মিটার। তাহলে এটা তোমরা পেয়ে যাবা 11 মিটার, তাই না। তো আমাদের এখানে 11 মিটার প্রস্থটা চলে আসবে, নতুন প্রস্থ। এবার নতুন উচ্চতা, দেখো উচ্চতা ছিল আমাদের কত, প্রশ্নে কিন্তু উচ্চতা 5 মিটার বলেছিল। তাহলে এই যে 5 এর সঙ্গে যোগ হবে 5-এর 10%, উচ্চতাকেও 10% বৃদ্ধি করবে, 10/100 মিটার। তাহলে 5 যোগ এখানে 0 0 কেটে দেবো, 5 2 10, তাহলে এখানে 1/2 দাঁড়াবে মিটার। 1 এসে যোগ বিয়োগ করো, এটা আমাদের 10 1, তাহলে এটা আমরা পাবো দেখো 11/2 মিটার। নতুন উচ্চতা আমরা বের করে নিলাম। তাহলে এই ক্ষেত্রে এই নতুন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে এখন চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই, আমরা লিখব এখন চার দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এখন চার দেওয়ালের ক্ষেত্রফল সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখন দৈর্ঘ্যটা আমরা পেয়েছি 33/2, তাহলে হচ্ছে 33/2 প্লাস প্রস্থ আমরা পেয়েছি 11 ইন্টু উচ্চতা পেলাম 11/2, তাহলে 11/2 সে তো বর্গ একক, বর্গ মিটার হবে, এখানে এককটা মিটার আছে। চলো এটাকে আমরা সরল করে নিব। তাহলে দেখো এটাকে যদি আমরা সরল করে নিই না, কত দাঁড়াবে আমাদের, আচ্ছা এখানে এই যে দেখো এদিকে আমাদের কত দাঁড়ালো, এই যে 11 আছে। আচ্ছা এই দুইটা কেটে দিতে পারো, তাহলে এখানে 11
আর এইদিকে ভগ্নাংশ যোগ যদি করে নাও তাহলে 33 প্লাস 11 দিয়ে 22 তো বর্গ মিটার। এটা 11, আর এখানে যদি আমরা যোগ করে নিই তা দেখো তো এটা যোগফলটা আমাদের দাঁড়াবে, এদিকে হয়ে যাবে আমাদের 5 আর এটা হয়ে যাবে আমাদের 5 মানে 55, তাই তো? এটা 55/2। আচ্ছা 55 আর 11 গুণ করে নাও, নিচে 2 আছে, তাহলে 11 পাচ্ছে 55 5, আবার 11 পাচ্ছে 55 হাতে 5, তাহলে 60 হয়ে যাবে, এটা 605 এত বর্গ মিটার। দেখো এভাবে দাঁড়ালো সরলটা। তাহলে এখন কিন্তু 4 দেওয়ালের ক্ষেত্রফলটা এটা, আগে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা কত ছিল 250, তাই না? এই যে 250 বর্গমিটার প্রথমে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করেছিলাম, কিন্তু এখন যে ক্ষেত্রফলটা দাঁড়ালো দেখো এটা কিন্তু 250 চেয়ে বড় আছে, তাই না? তা 250 চেয়ে বড় মানে কি বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে লিখব যে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাই না? চলো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখব 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এই যে দেখো যেটা বড় 605/2 থেকে আগেরটা ছিল 250 বর্গ একক, তাহলে 250 বর্গ একক আমরা বিয়োগ করে নেব বর্গ মিটার। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও 605, এটা 250 দিয়ে এটা গুণ করলে এটা 500 হয়ে যাবে বর্গ মিটার। আচ্ছা এখানে বিয়োগ করলে দেখো তো কত দাঁড়াবে, এখানে বিয়োগ করে আমরা পেয়ে যাবো 105, এটা 105 পাবা বিয়োগ করলে 2 এত বর্গ মিটার। আচ্ছা তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল 105/2 বর্গ একক। এবার শতকরা ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পায়, তাহলে এবার আমরা লিখব যে শতকরা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। দেখো শতকরা বৃদ্ধি যেটা নিয়ম তোমাদের বললাম, যেটা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে লিখবা 105/2 উপরে। ক্ষেত্রফলটা কী থেকে বৃদ্ধি পেয়েছে, আগে কিন্তু ক্ষেত্রফলটা ছিল 250 বর্গ একক, এখান থেকে তো বৃদ্ধি পেয়েছে, তাহলে এই যে 250 মানে 250 বর্গ একক নিচে দিবা আর 100 দিয়ে গুণ করে দিবা, তো এই যে আমাদের নিয়মটা। চলো এটাকে আমরা সরল করে নেব। তো উপরে একটা ভগ্নাংশ আছে, তাহলে উপরের ভগ্নাংশটা আমরা বসিয়ে দিলাম, আর নিচেরটা যে 250 সেটা 1/, করে লিখে দেবো, উল্টে যাবে এটা, আর এখানে আছে আমাদের 100, এই শূন্য কেটে দাও। আচ্ছা 2 পাচ্ছে 10, এই যে 5 পাচ্ছে আবার 25, আর এইকে কাটাকাটি করবো 5 দিয়ে 10 5 কে 5, তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম 21 বাঁচলো 21, তাহলে এই যে 21%, তাই তো? শতকরা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল যে বৃদ্ধি পাবে কত 21%, কিন্তু আমাদের অ্যান্সার, দেখো অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা করে নিতে হবে। এরপরে আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন 20 নম্বরটা। তো এখানে প্রশ্নটা কী বলেছে লক্ষ্য করো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী 3টিতে নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি। আচ্ছা এই অঙ্কটা একদম 16 নম্বর যে প্রথম অঙ্কটা করালাম আজকের ক্লাসে, যে প্রথম অঙ্কটা দেখো একদম 4 নম্বরটা দেখো 16 4 নম্বর, উভয় বিষয় A+ পাইনি যেভাবে বের করেছিলাম ওই জিনিসটা কিন্তু একইভাবে বের করতে হবে। দেখো কোনোটিতেই নাম দেয়নি, এই যে পাইনি আর দেয়নি, তাহলে আগে যেভাবে বের করেছিলাম যে শুধু বাংলায় কত পার্সেন্ট, শুধু অঙ্কে কত পার্সেন্ট, এভাবে কিন্তু এখানেও বের করে নিতে হবে যে 100 শুধুমাত্র 100 মিটার দৌড়ে যে নাম দিয়েছিল কত পার্সেন্ট, 200 মিটার দৌড়ে যে নাম দিয়েছে কত পার্সেন্ট, এগুলো কিন্তু আমাদের আগে বের করে নিতে হবে, তাই না? তো চলো আমরা এখানে 20 নম্বর অঙ্কটা দেখো শুরু করছি যেভাবে 16 নম্বর অঙ্কটা করেছিলাম। তাহলে উভয় দেখো এখানে এই যে 5% কী বলেছে, 3টিতে নাম দিয়েছে, তাই না? প্রত্যেকটিতে নাম দিয়েছে, এখানে 3টি আছে, এই যে এখানে 100 মিটার 200 মিটার আর এখানে আছে লং জাম্প, 3টি আছে প্রতিযোগিতা, আর 5% শিক্ষার্থী 3টিতে নাম দেয়, তাহলে আমরা এই যে 5% প্রত্যেক থেকে বিয়োগ দিব, তাই না? তো শুধু 100 মিটার দৌড়ে যে নাম দেয় কতজন সেটা বেরিয়ে আসবে। তা চলো আমি লিখে করাই তোমাদের, যে লিখবো শুধু 100
100 মিটার দৌড়ে, এই যে 100 মিটার দৌড় প্রতিযোগিতা হয়েছিল, 100 মিটার দৌড়ে নাম দেয় এখানে ছিল 20% না, তাহলে 20%, 20 থেকে 5 বাদ দিয়ে দিবা। এটা 5 বাদ দিলে পরে দেখো আমাদের এই যে শতকরাটা যেটা বের হবে সেটা কত হবে, 15% বিয়োগ করে। এবার শুধু 200 মিটার দৌড়ে যে নাম দেয় সেটা বের করে নিই। শুধু 200 মিটার দৌড়ে নাম দেয়, 200 মিটার দৌড়ে এখানে দিয়েছিল দেখো কত, 15%। তাহলে এই যে 15 থেকে আমাদের এই যে 3টিতে নাম দিয়েছিল 5%, সেটা বাদ দিয়ে দিব। তো এটা আমাদের হয়ে যাবে 10%। এবার শুধু লং জাম্প, এই যে লং জাম্পে যে ছিল, আমরা লিখব শুধু লং জাম্প, প্রতিযোগিতার নাম দেয়, এখানে আমি লিখে দেবো প্রতিযোগিতায় নাম দেয়। দেখো এখানে কতজন দিবে, এখানে আমাদের ছিল লং জাম্পে, দেখো লং জাম্পে কত ছিল, 10%। তাহলে 10% থেকে এই যে 3টিতে নাম দিয়েছিল 5%, সেটা বাদ দিয়ে দাও। 5% আমরা বাদ দিয়ে দিলাম, তো এটা হয়ে যাবে আমাদের 5% বিয়োগ করে। ওকে, তাহলে এইভাবে বের করে নিতে হবে। এবার আমরা এখানে লিখব যে কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি, এই যে আমাদের বলেছে যে প্রতিযোগিতায় কোনোটিতে নাম দেয়নি, তাই না। এই যে এখানে আমরা বের করব এখন যে কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি। দেখো নাম দেয়নি, ওকে, যেটা 16 নম্বরটা করেছিলাম, কোনো প্রতিযোগিতার নাম দেয়নি। টোটাল শতকরা থেকে আমরা দেখো আমরা ধরে নিব কত, 100 জন, তাই না, 100%। এখান থেকে বাদ দিব, দেখো আমাদের প্রথমে যেটা ছিল 3টিতে নাম দিয়েছে কত, এই যে দেখো 3টিতে নাম দিয়েছিল। আচ্ছা এখানে যেটা, আচ্ছা প্রথমে আমি দেখাই যে দেখো এই যে 100 মিটার দৌড়ে, শুধু 100 মিটার দৌড়ে 15%, তাহলে যে 15%, 15টা বাদ যাবে। 200 মিটার দৌড়ে 10%, 10টা বাদ দিতে হবে। আর লং জাম্প প্রতিযোগিতার নাম দিয়েছিল 5% শুধুমাত্র, তাহলে 5 বাদ দাও, ঠিক আছে। দেখো এখানে আর আমাদের শেষে তোমাদের দেখাবো, শেষে যে আমাদের ছিল যে 5% কোনোটিতেই, তাই না, 5% কোনোটিতেই নাম দেয়নি, এটাকেও আমাদের বাদ দিতে হবে। এই যে 5, এই যে আমাদের দেখো শতকরা এত, তাহলে এখানে 100 আর এদের যোগফলটা করে নেবো আমরা। দেখো 5 5 10, 10 5 20, 20 এইদিকে 15, কত দাঁড়াবে, এটা 35। তাহলে এখানে আমাদের 35, এই যে পার্সেন্ট। আর 100 থেকে 35 বাদ দেবো, এটা হবে আমাদের 65%। তাহলে কোনো প্রতিযোগিতার নাম দেয়নি, এরকম 65% বের করে নিয়েছি। এবার দেখো অঙ্কটা হয়ে যাবে আমাদের। তা আমাদের টোটাল ছিল, দেখো এখানে এই যে বিদ্যালয়ে যে শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল, আমাদের ছিল 780 জন। তাহলে এর মধ্যে কতজন প্রতিযোগিতার নাম দেয়নি সেটা কিন্তু বেরিয়ে আসবে আমাদের, তাই না। তাহলে আমরা এখন বের করব যে 700, এই যে অতএব বের করব 780 জন শিক্ষার্থী আছে এখানে। তাহলে আমরা এই যে শিক্ষার্থী লিখব, শিক্ষার্থী 780 জন শিক্ষার্থীর মধ্যে, এই যে 780 জন শিক্ষার্থীর মধ্যে এই যে কোনো প্রতিযোগিতার নাম দেয়নি, এর মধ্যে কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি। দেখো কোনো প্রতিযোগিতার নাম দেয়নি, সেটা হবে 700 এখানে 80 হবে, 780 জনের কত পার্সেন্ট, এই যে 65%, যেটা আমরা বের করে নিলাম, তাই না। তাহলে 780 ইন্টু 65/100, এত জন, এটা সরল করে অ্যান্সার আমাদের বেরিয়ে আসবে। শূন্য, এটা কাটিয়ে দিলাম। আচ্ছা এখানে 5 দিয়ে কাটাকাটি করি, 5 একে 5, 5 3 15, 5 2 10, 2 দিয়ে একে কাটাকাটি করি, তো এখানে 2 3 6, আর 100 আসলো 18, 2 9 18, তাহলে আমাদের রইল এখানে 39, আর এখানে রইল 13। এবার আমাদের এই যে 39 আর 13 গুণ করে নিতে হবে,
তখনই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো এখানে গুণটা দেখাই, 39 আর 13-র গুণটা 3 নং 27-এর 7, 3 3-এর 9, 3 3-এর 9, আর ওদিকে হাতে আমাদের 2, 9 আর 2 11 হয়ে যাবে। এদিকে 9 1-এ 9 আর 3 নেমে যাবে, এটা 7, 9 1-এ 10-এর 0, 3 1-এ 4, এটা 5। তাহলে দেখো আমরা পেয়ে গেছি গুণফলটা 507 জন। এই যে কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি কতজন শিক্ষার্থী, 507 জন শিক্ষার্থী। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে অ্যান্সার, আমাদের একটু বর্ডার মেরে দিলাম। দেখো একদম অঙ্কটা হয়ে গেছে সহজভাবে। তা এই ছিল আমাদের পার্ট 3 ক্লাস, শতকরা অঙ্কের শেষ ক্লাস, যেটা তোমাদের কমপ্লিট করে দিয়েছি। তা এর পরবর্তী যে ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। তা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।